Good afternoon to all of you, my dear students. আমরা আগের দিনকে নিউটনের গতিসূত্র তিনটি কি সেই সম্পর্কে বলেছিলাম, কি তাই তো? নিউটনের গতিসূত্রগুলো কোথা থেকে আসলো, কি প্রথমে বলেছিলাম গতি কি, এখান থেকে কোনো প্রশ্ন আশা করি নেই, কেউ জিজ্ঞাসা যেহেতু করনি। তারপরে আমরা নিউটনের তিনটি গতিসূত্রের কথা বলেছিলাম। তা তোমাদের প্রশ্ন 1 নম্বরের এরকম আসে যে নিউটনের প্রথম গতিসূত্র কি, তা লেখো। কিংবা একটা বড় প্রশ্নও আসে এরকম করে, প্রথম গতিসূত্র কি তা লেখো, ক্রীড়াক্ষেত্রে প্রথম গতিসূত্রের প্রয়োগ কি তা আলোচনা করো। দ্বিতীয় গতিসূত্র লেখো, ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় গতিসূত্রের প্রয়োগ কি তা আলোচনা করো। কিংবা নিউটনের তৃতীয় সূত্র কি, ক্রীড়াক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ কি তা আলোচনা করো। এগুলো সবই 2+5 7 নম্বরের প্রশ্ন আসে। তা আমি আজকে দেখি একটা আলোচনা করার চেষ্টা করি, মন দিয়ে সবাই শোনো আর কি। এই প্রশ্নগুলো তো প্রত্যেক বছরই প্রায় আসেই। কিন্তু প্রথমে আমরা নিউটনের প্রথম গতিসূত্র এবং তার অ্যাপ্লিকেশনগুলো কি কি সেগুলো আস্তে আস্তে আলোচনা করি আজকে। আমরা কি বলেছিলাম একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি, নিউটনের প্রথম গতিসূত্র ছিল বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সমগতিতে সরল রৈখিক পথে চলতে থাকবে। কি তাই তো? এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেই পারছো এই যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো বিষয় সম্পর্কে পরিষ্কার জানতে পারি। কি কি বিষয় জানতে পারি? 1 নম্বর জানতে পারি বস্তুর জাড্য বা জড়তা বা ইনার্সিয়া। কি কি বললাম? 1 নম্বর জানতে পারি বস্তুর জাড্য বা জড়তা, ইংরেজিতে বলে ইনার্সিয়া। 2 নম্বর হচ্ছে বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্স, হোয়াট ডু মিন বাই ফোর্স। এই দুটো জিনিসই কিন্তু আমরা প্রথম গতিসূত্র থেকে জানতে পারি, তাই তো? দেখো ভালো করে বস্তুর, এরপরে তাহলে বস্তুর জাড্য বা জড়তা এই জিনিসটা কি একটু জেনে নিই। জাড্য বা জড়তা হচ্ছে একটা ধর্ম, ক্যারেক্টারিস্টিক্স, যে ধর্মের জন্য কোনো জড় বস্তু তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখতে চায়। তাহলে কী বললাম না, যে ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতিশীল অবস্থা বা গতিশীল অবস্থার বজায় রাখার চেষ্টা করে, সেটাই হচ্ছে জড়তা বা জাড্য বা ইনার্সিয়া। মনে থাকবে? যেমন আবার এই জাড্যটা, তাহলে দেখো এখানে দুটো জিনিস বললাম, যে একটা ধর্ম যার জন্য সে স্থিতি বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, বা স্থিতি বা গতি দুই রকম আছে। তাহলে জাড্য দুই রকমের। কি কি? একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। কি তাই তো? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্থিতিজাড্য
এবং গতিজাড্য। স্থিতি মানে স্থির, গতি মানে গতিশীল, তাই তো? তাহলে স্থিতিজাড্য কাকে বলবো, গতিজাড্য কাকে বলবো, বা স্থিতিজাড্য কি, গতিজাড্য কি, দেখে নিই। যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতিজাড্য বলে। উদাহরণ দিলেই পরিষ্কার বোঝা যাবে। ধরো একটা ফুটবল মাঠে একটা ফুটবলকে এক জায়গায় রেখে দিলে, তাহলে কি সেটা কি কখনো জায়গা পরিবর্তন করবে, নিজের থেকে এদিক ওদিকে যাবে? নিশ্চয় করবে না। আবার যখন দৌড় শুরু করো তখন কি করো, একটু ভেবে দেখো। দৌড় শুরু করার সময় আমরা কি করি, শরীরের উপরের দিকটা একটু সামনের দিকে এগিয়ে রাখি পায়ের থেকেও। কেন না, পা দুটি যখন সচল হয় দেহের উপরিভাগ কি স্থিতিজাড্যের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে চায়, সেই জন্য কী হয়, পিছন দিকে একটু হেলে পড়বে। আগেই যদি আমি সামনেটাকে দেহের ঊর্ধ্বাংশকে এগিয়ে রাখি তাহলে পরে কী হবে, একই সঙ্গে দৌড় শুরু করতে পারবো ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ। খুব সহজ একটা উদাহরণ দিলে পরে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। বাস দাঁড়িয়ে আছে, চুপচাপ ধরে দাঁড়িয়ে আছে, একটু অন্যমনস্ক হয়েছ, হঠাৎ বাস চলতে শুরু করলো, বা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে ট্রেন চলতে শুরু করলো, তখন কী হবে, দেখো সবাই ওই পিছনের দিকে পড়ে যাচ্ছে। কেন না, ওই বাস বা ট্রেন যখনই গতিশীল হচ্ছে তখন বাস বা ট্রেনের সঙ্গে আমাদের সংযুক্ত আছে পায়ের অংশ, সেই পাটাও সঙ্গে সঙ্গে গতিশীল হচ্ছে, কিন্তু আমাদের ঊর্ধ্বাংশ দেহের উপরের অংশ কী হচ্ছে, তখনও একই জায়গায় থাকতে চাইছে, কি স্থিতিজাড্যের জন্য। সেই জন্যই একটু পিছন দিকে ঝুঁকে পড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো, তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা ধর্ম আছে। তাহলে স্থির বস্তু যে ধর্মের জন্য চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় সেটা হচ্ছে স্থিতিজাড্য। এরকম ক্রীড়াক্ষেত্রে বললাম উদাহরণ, এরকম অসংখ্য উদাহরণ আছে। সেই উদাহরণগুলো তোমাদের মন থেকে থেকে 2 বা 3টে উদাহরণ দিতে হবে। কী বললাম বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার তাহলে একটু গতিজাড্য সম্পর্কে আলোচনা করি। গতিজাড্যটা কি না, এটাও একটা ধর্ম। যে ধর্মের জন্য কোনো সচল বস্তু বা চলমান বস্তু চিরকাল একই সরলরেখায় সমবেগে চলতে চায়, অর্থাৎ সমবেগে সরলরৈখিক পথে চলতে চায়। এটা প্রত্যেকটা গতিশীল বস্তুরই একটা ধর্ম। যে বস্তুই গতিশীল হয় না কেন সে চায় কি না সমবেগে সরলরৈখিক পথে চলতে। এই যে ধর্ম, এই ধর্মটাই হচ্ছে বস্তুর গতিজাড্য। একটু উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যায়। তুমি ফুটবলটাকে মারলে পা দিয়ে, ফুটবল মাঠের উপরে রাখা আছে, এসে পিছন থেকে মারলে, মানে ওর উপরে একটা বল প্রয়োগ করলে পা দিয়ে, তাহলে কী হবে, বলটা সামনের দিকে যেতে থাকবে। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার বলটা তো যাওয়ার পরে কিছু দূর গিয়ে অটোমেটিক থেমে যায়, কিসের জন্য থামে বলতে পারবে? ভেরি সিম্পল, ওই বলটা যখন মাটির সঙ্গে ঘাসের সঙ্গে যখন ঘর্ষণ হয়, সেই ঘর্ষণজনিত বল আমাদের পা দিয়ে মারা যে ফোর্স, সেই ফোর্সের বিপরীত দিকে কাজ করে। যখনই দুটো বল সমান সমান হয়ে যাবে তখনই কী হবে, বলটা থেমে যাবে, আর যাবে না। কিন্তু এই ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে পরে কিন্তু বলটা আজ অনন্তকাল ধরে চলতেই থাকতো। দেখো ঘাসের উপরে বল মারলে যেরকম একই ফোর্সে মারলে যত দূর যাবে, তুমি যদি সানের উপরে মারো দেখো ওর থেকে বেশি দূর যাবে, তাই না? তাহলে ঘর্ষণ সানের উপরে কম, আর মাঠে বা ঘাসের জমিতে অনেকটাই বেশি। কি বোঝা গেল তো নাকি? আবার দৌড়ানোর সময়
জোরে জোরে দৌড়াচ্ছ, 100 মিটার দৌড়চ্ছ, দৌড়তে দৌড়তে ফিনিশিং লাইনে গিয়ে থেমে গেলে, থামলে পরে কী হবে? দেখবা সবাই সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? না, দৌড়ানোর সময় তার দেহের সমগ্র অংশই কী ছিল? গতিশীল ছিল। হঠাৎ করে থেমে যাওয়ার জন্যই তার পা নিচের অংশ থেমে গেল, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ তার গতিজাড্যের জন্য সামনের দিকে এগিয়ে যেতে চায়, সেই জন্য সে সামনের দিকে পড়ে যায়, তাই না? ঠিক এইরকমই ট্রেনে বাসের ব্যাপারটাও দেখা যায়। চলন্ত বাস, চলন্ত ট্রেন, দারুণ আরাম করে যাচ্ছ, হঠাৎ করে ব্রেক চাপলে দেখবা সবাই সামনের দিকে ঝুঁকে গেল। কেন? একই ব্যাপার। ব্রেক মারার সঙ্গে সঙ্গে গাড়িটা যখন থেমে যায়, গাড়ির সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির সঙ্গে সংলগ্ন পা বা নিম্নাংশ দেহের কী হয়? থেমে যায়। কিন্তু আমাদের দেহের ঊর্ধ্বাংশ ওরা তখন থামে না, তখন তো তার গতিজাড্য থাকে, এবং সেই গতিজাড্যের জন্যই কী করে? সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ে। আবার তোমরা লং জাম্প বা রানিং ব্রড জাম্প দেখেছো? কীরকম করে দেয়? দূর থেকে প্রতিযোগিতা ছুটে আসে, প্রতিযোগিতা ছুটে এসেই এটা লাফ দেয়। খালি লাফ দেওয়ার পরেই কী হয়? সে অনেকটা দূরে গিয়ে লাফিয়ে আবার ল্যান্ড করে, মাটিতে পড়ে। এটা কীভাবে সম্ভব হয়? না, কিছুক্ষণ দৌড়ে আসার পরে ওই প্রতিযোগী যে গতি লাভ করে, যখন সে মাটিতে চাপ দিয়ে উপরের দিকে উঠে যায়, তখন ওই গতিজাড্যের জন্য সমস্ত দেহটা কিছুটা দূরে পর্যন্ত নিয়ে গিয়ে সে দিয়ে দেয়। এটা হচ্ছে লং জাম্পের নীতি। তাহলে স্থিতিজাড্য এবং গতিজাড্যের এরকম উদাহরণ তো অনেক আছে। কি আছে? তো এরকম অসংখ্য উদাহরণ তোমরা দিতেই পারবে। আবার ঠিক এই উদাহরণগুলোটা ভালো করে মন দিয়ে দিতে হবে। দুটো উদাহরণ হয়ে গেল। এবার আর একটা জিনিস, আমরা কি বলেছি? 1 নম্বর বললাম বস্তু জাড্য বা জড়তা পায়, তার উদাহরণগুলো হয়ে এসে গেল। 2 নম্বর কি বলেছি আমরা? দেখে নিই। হ্যাঁ ছাত্রছাত্রীরা, আমরা 2 নম্বর পয়েন্টটা কি বলছিলাম বলো তো? 2 নম্বর বলছিলাম যে বল, তাই তো, বলের সংজ্ঞা। এরা প্রথমে বলের সংজ্ঞাটা কি একটু দেখে নিই। কারণ বল তো পাই, কারণ প্রথম গতিসূত্র তো একদম পরিষ্কার বুঝেছ, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা। সেই বলটা কি? বল বলতে কি বোঝো? বল কাকে বলে একটু জেনে নিই। যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে বল বলে। তাহলে কি হলো? না, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা গতিশীল বস্তুর গতির দিক বা অভিমুখের পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বল বলে। এটা একটু শুনতে কেমন লাগলো, তাই না? দেখো, একটা ফুটবল আছে রাখা, তাহলে ওই যে পা দিয়ে স্পর্শ করে ওটাকে হিট করলে, কি করলে? ওর উপরে বল প্রয়োগ করলে, তার ফলে কি হলো? ফুটবলটা চলতে শুরু করলো। আবার কেউ ফুটবলটা মারলো, তুমি সেটা পায়ের তলা দিয়ে সেটাকে রিসিভ করলে, যেই পায়ের তলায় রাখলে বলটার সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেল, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে কোনো বস্তুকে, স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির করতে গেলে একটা বলের প্রয়োজন, সেটা বাইরে থেকে প্রযুক্ত হতে হবে। বল অনেক রকমের বল হয়, তোমরা পড়েছো আর কি।
হয়তো পরে আসছে বলের অভিমুখ, তোরা ভৌতবিজ্ঞান অনেক পড়েছো। তাহলে আর একটা কথা বলেছি কি, কোনো গতিশীল বস্তুর গতির অভিমুখ পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়। এটা আবার কীরকম? ক্রিকেটার দৌড়ে এসে বল ব্যাটসম্যানের দিকে ছোড়ে, তাহলে বলটার গতির দিক কোন দিকে থাকে? বোলার থেকে ব্যাটসম্যানের দিকে। ব্যাটসম্যান সেটাকে ব্যাট দিয়ে কী করে, কোনো সময় বোলার্স ব্যাক ডাইভ, কোনো সময় লং অফ, কোনো সময় লং অন, কোনো সময় স্কোয়ার ডাইভ, কোনো সময় গালি, কোনো সময় স্লিপ, এরকম বিভিন্ন দিক দিয়ে বলটাকে সীমানার বাইরে বের করার চেষ্টা করে। তার মানে কি, বোলার যেদিকে বল করে সেই বলের গতির অভিমুখ ব্যাটসম্যান কিন্তু কী করে, তার নিজের ব্যাট দিয়ে তার উপরে বল প্রয়োগ করে এবং সেই বল প্রয়োগ করে এই দিকে পাল্টে দেয়। সবসময় যেদিকে চেষ্টা করে সেদিকে কি পারে না, কিন্তু করার চেষ্টা তো করে। আবার তুমি বলতেই পারো, স্যার ফুটবলে তো মারলেই চলে যাবে, আর চেষ্টা করার কী আছে? হ্যাঁ আছে তো। তোমার বাড়ির দেওয়াল, তুমি দু হাত দিয়ে যতই জোরেই ঠেলো না কেন, দেওয়ালটাকে কি নাড়াতে পারবে? পারবে না। তাহলে দেওয়ালটা নড়ল না বলে কি তুমি কোনো বল প্রয়োগ করলে না? অবশ্যই করলে। সেই জন্যই ওই সংজ্ঞাতে বলতে হবে যে পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা। কী বললাম বুঝতে পেরেছ? তাহলে এখান থেকেই কিছু কিছু জিনিস তো বুঝতেই পারছো যে কিছু কিছু জিনিস কীরকম। কী কী জিনিস, যেমন হচ্ছে ধরো কোনো একটা ফুটবলকে যদি নড়াচড়া করতে যে পরিমাণ বলের প্রয়োজন লাগে, শক্তির প্রয়োজন লাগে, তোমার ক্রিকেটের মাঠের যে রোলার সেটাকে নড়াচড়া করতে কি তার থেকে শক্তি বেশি লাগে? হ্যাঁ অবশ্যই লাগে। তার মানে কি, ভর যত বেশি হবে পদার্থের জাঢ্যও তত বেশি হবে। সেই জন্য কোনো ভারী বস্তুকে সচল অবস্থা থেকে অচল থেকে সচলে আনতে গেলে কি করতে হবে? বেশি বল প্রয়োগ করতে হবে। অথবা কোনো গতিশীল ভারী বস্তুকে অচল অবস্থা থেকে এই সচল অবস্থা থেকে স্থির অবস্থায় আনতে গেলে কী হবে? বেশি বল প্রয়োগ করতে হবে। তাই জাঢ্য ধর্ম পরিমাপ করলেই বস্তুর ভর পাওয়া যাবে। বোঝা গেছে? উচ্চ লম্ফন, উচ্চ লম্ফনের সময় কী হয়? দৌড়ে গিয়ে হাই জাম্প যাকে বলে, দৌড়ে গিয়ে শরীরকে উপরে তোলার জন্য এমন বল প্রয়োগ করা হয় যা শরীরের জাঢ্যকে অতিক্রম করতে সক্ষম হয়। আমি বল প্রয়োগ আস্তে করলাম, তাহলে কি শরীর আস্তে উঠবে। বল প্রয়োগ বেশি করলাম, তাহলে সবার শরীরটাকে বেশি উচ্চতায় উঠবে। এর সঙ্গে কিছু টেকনিকও লাগে। এরকমভাবে হকি, ফুটবল, ভলিবল সব খেলার ক্ষেত্রেই বলের গতি ও অভিমুখ পরিবর্তনের জন্য একটা বাহ্যিক বল প্রয়োগের দরকার হয়। তাহলে আমরা বল, আবার ঠিক উল্টোটা, বস্তুর ভরের উপরে যেরকম বস্তুর ডিসপ্লেসমেন্ট নির্ভর করে, ঠিক উল্টোটাও হয়। কীরকম? কোনো বস্তুর উপরে যত বেশি বল প্রযুক্ত হবে বস্তুর মধ্যে সঞ্চালন তত তীব্র হবে। একটা ফুটবলকে একটা 7-এর ছেলে মারলে যে পরিমাণ স্পিড হবে, একজন পূর্ণবয়স্ক প্লেয়ার যদি মারে তাহলে কী হবে? বলের গতি তো অনেক বেশি হবে, তাই না? মানে বল যত জোরে প্রযুক্ত হবে বস্তুর মধ্যে গতির সঞ্চার তত বেশি হবে। কি তাই তো? তাহলে তোমরা বুঝতেই পারছো যে ক্রীড়ার ক্ষেত্রে নিউটনের
যে প্রথম সূত্র থেকে অনেকগুলো নীতি পাওয়া যায়। সেই নীতিগুলো কি কি? এক নম্বর হচ্ছে খেলাধুলোর বিভিন্ন উপকরণ, যেমন বল, ছোড়ার বিভিন্ন বস্তুসমূহ ইত্যাদি আপনাশীল গতিশীল হতে পারে না, এর জন্য একটা বলের দরকার হয়, এটা জানতেই পারি। আর গতিশীল খেলার উপকরণ স্থির অবস্থায় আনার জন্য কী হয়, আমাদের বল প্রয়োগ করতে হবে। কোনো গতিশীল বস্তু তাকে স্থির অবস্থায় আনতে গেলে কী হবে, তার বিপরীত দিকে যে বল প্রযুক্ত হয়েছে সেই বলের বিপরীতে আমাদের বল প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু সে স্থিতিশীল অবস্থায় আসতেই পারবে না। আর কি, বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য যে বল প্রয়োগের প্রয়োজন হয় সেটা বস্তুর ভরের উপর নির্ভরশীল। ভারী বস্তুর ক্ষেত্রে বেশি বল, হালকা ওজনের বস্তুর ক্ষেত্রে কম বল প্রয়োগ করা দরকার। কি সবাই বুঝতে পেরেছে তো? তোমরা এর যে বল কথা বললাম, এই বলের পরিমাপ সম্পর্কে তোমরা জেনেছ। আরও বিস্তারিত আমরা জানবো এর পরেরটাই বল সম্পর্কে জানবো। এই দুটো যেটা বললাম, এই দুটোর মধ্যেই এটা 7 নম্বরের কমপ্লিট একটা উত্তর হয়ে গেল। কি বললাম বোঝা গেল? যে তাহলে প্রশ্নটা কী হবে, যে নিউটনের প্রথম গতিসূত্র কী লেখো, আর প্রথম গতিসূত্র ক্রীড়াক্ষেত্রে এই প্রথম গতিসূত্রের প্রয়োগ কী তা আলোচনা করো। এই দুটো সম্পূর্ণ, যে 2 + 5 7 নম্বরের পুরো প্রশ্ন, এই যে দুটো বললাম এখান থেকেই কিন্তু পুরোটাই লিখতে হবে। ঠিক আছে? প্রিয় ছাত্রছাত্রীরা, যেটা বলছিলাম আর কি, যে আমরা এবার তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে কিছু আলোচনা করি, কেমন? এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে আবার ত্বরণের সূত্রও বলা হয়, ল অফ অ্যাক্সেলারেশনও বলে। সূত্রটি কী বলেছি, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই একই দিকে ঘটে। তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকেই বস্তুটির ভরবেগ বলে। অর্থাৎ ভরবেগ হলো গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফল। তার মানে ত্বরণ সমান সমান কী বলতে পারি না, ত্বরণ সমান সমান প্রযুক্ত বল ভাগ বস্তুর ভর। কথায় বলা যায় যে নির্দিষ্ট ভরের বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করা যায় তার গতি তত বেশি বৃদ্ধি পায়। ক্রীড়াক্ষেত্রে এই সূত্রটির ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। একটি ফুটবলকে যত জোরে পা দিয়ে আঘাত করা যায় সেটি তত জোরে গোলের দিকে যাবে। আবার ক্রিকেট খেলার সময় বোলার যত জোরে বল ছুড়বে বলটি তত বেশি গতির সৃষ্টি হবে। আবার ক্রিকেট বলকে ছুটতে যত বেশি বল প্রয়োগ করতে হয়, একটি লৌহ গোলককে ছুটতে তার থেকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। আবার ধরা যাক ক্রিকেট খেলার সময় বোলার বল ছুড়ল এবং ব্যাটসম্যান সেটিকে মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিল। এক্ষেত্রে প্রকৃতপক্ষে ব্যাটসম্যান বলটির ভরবেগের পরিবর্তন ঘটালো, কারণ তিনি বল প্রয়োগের দ্বারা বলটির যে গতি ও অভিমুখ এর পরিবর্তন ঘটালেন, এবং বল যেদিকে প্রযুক্ত হলো ক্রিকেট বলটিও সেই দিকে ধাবিত হলো। দৌড়ের সময় দৌড়বিদকে দৌড়ের পথের বিভিন্ন সময়ে গতি বৃদ্ধি করতে হয়। এই গতি বৃদ্ধি করার অর্থ হলো ত্বরণ তৈরি করা। এই ত্বরণ যত বেশি তৈরি করতে হয় দৌড়বিদকে, তত বেশি মাটিতে কী হয়, বল প্রয়োগ করতে হয়। তাহলে এই বলের পরিমাপ আমরা বলেছি
যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি এবং বল ও ত্বরণ বা মন্দনের সম্পর্ক নির্ণয় করতে পারি। কীরকমভাবে? তোমরা সেই সূত্রটা জানোই। সেই সূত্র অনুযায়ী কী বলছে? বস্তুর ভরবেগ পরিবর্তনের হার কি? সেই এম ইন্টু ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি বলে আছে। পি ভ্যারিজ এস এম এফ, পি ইজ ইকুয়াল টু কে এম এফ। কে একটি ধ্রুবক সংখ্যা। মোট কথা হচ্ছে প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর গুণ ত্বরণ। তাহলে যে বস্তুর ভর ত্বরণের ব্যস্তানুপাতিক। তাহলে ক্রীড়াক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র বিশেষত দিক পরিবর্তনের জন্যই ব্যবহৃত হয়। যেমন ক্রিকেটের ক্ষেত্রে, বেসবল, ভলিবল ইত্যাদি বিভিন্ন খেলার ক্ষেত্রেই নির্দিষ্ট ভর ও গতিসম্পন্ন বলের ওপরে ব্যাট বা হাতের সাহায্যে আঘাত করে ভরবেগের পরিবর্তন করা হয় এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। তাহলে এখান থেকে এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এখান থেকে কোন কোন নীতিগুলো আমরা পেতে পারি? দেখো কোন কোন নীতিগুলো পেতে পারি। 1 নম্বর হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কীরূপ ভরবেগের পরিবর্তন হবে সেটা কি করে? তার উপরে বলের সমানুপাতিক। যেরকম বল প্রয়োগ হবে সেরকম ওর ভরবেগের পরিবর্তন হবে। কম বল প্রয়োগ করলে কম ভরবেগ পরিবর্তন হবে, বেশি করলে বেশি হবে, একদম সমানুপাতিক। 2 নম্বর হচ্ছে বেশি ত্বরণের জন্য বেশি বল প্রয়োগ করা প্রয়োজন। কোনো বস্তুর উপরে যদি বেশি ত্বরণ সৃষ্টি করতে হয় তাহলে বেশি করে বল প্রয়োগ করতে হবে। 3 নম্বর বস্তুর গতির অভিমুখ যেদিকে প্রয়োজন বলের অভিমুখও ঠিক সেই দিকেই হওয়া উচিত। আর একই গতিবেগ পরিবর্তন করতে কম ভরের বস্তুর তুলনায় বেশি ভরের বস্তুতে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলেছি ত্বরণ আর মন্দন দুটো কথা বলেছি। এই দুটো কী জিনিস একটু জেনে নেওয়া দরকার, তাই না? ত্বরণ কাকে বলে? বেগ কাকে বলে? যে ভরবেগ, এই যে হলো বেগ কী, ত্বরণ কী, দ্রুতি কী, এগুলো সব অল্প অল্প একটু জানতে হবে। সরণ কী, ত্বরণ কী? সরণ কী? একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনকেই ওই বস্তুর সরণ বলে। প্রাথমিক অবস্থা ও অন্তিম অবস্থার মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণের পরিমাণ। সরণের একক কি? এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার। হ্যাঁ, যেটা বলছিলাম যে ত্বরণ আর মন্দন এটা কি? যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে সেই বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বললাম? ক্রমবর্ধমান বেগ নিয়ে চলা কোনো বস্তুকণা যদি সমান সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন সবসময় সমান হয় তাহলে সে কি সমত্বরণ? তো তাহলে ত্বরণ কাকে বলে যদি বলে তাহলে কি বলবো না? সময়ের সাপেক্ষে ক্রমবর্ধমান বেগ নিয়ে চলমান বস্তুকণার বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। তার মানে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে
সেই ক্রমবর্ধমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ঠিক উল্টোটা মন্দন, যদি কোনো বস্তু ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলে তাহলে তার বেগ পরিবর্তনের হারকে বলা হবে মন্দন। তাহলে ত্বরণ আর মন্দন একটা বাস্তব উদাহরণ দিয়ে দিই। তুমি কোনো ইট দোতলা ছাদের উপর থেকে নিচে ফেললে, তাহলে ইটটার গতি প্রথম অবস্থায় যা ছিল আস্তে আস্তে গতিবেগ বাড়ছে, তার মানে কি এটাতে ত্বরণ সৃষ্টি হচ্ছে। যত মাটির কাছাকাছি যাচ্ছে তত কী হয়, আকর্ষণ বল বেশি হচ্ছে, তার গতি তত বেশি বৃদ্ধি পাচ্ছে, তার মানে বস্তুটা কি ত্বরান্বিত হচ্ছে গতিটা। আর এই ত্বরণের মান ও অভিমুখ দুই আছে, সেই জন্য কি এটা একটা ভেক্টর রাশি। ঠিক উল্টোটা, তুমি নিচে দাঁড়িয়ে কোনো একটা ইটকে উপরের দিকে জোরে ছুড়ে দিলে, তাহলে কী হবে, সেই ইটটা উপরে ছুড়ে গেলে তোমার বলের দরুন ইটটা উপরের দিকে যাচ্ছে, আর অভিকর্ষজ বল নিচের দিকে টানছে। বলটার উপরে, এই বস্তুটার উপরে আস্তে আস্তে একটা নেগেটিভ বল কাজ করছে বলে বস্তুটা আস্তে 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 কী আছে, গতি কমতে কমতে একসময় গিয়ে 0 হয়ে যাচ্ছে, তখন সে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে উপরের দিকে ছোড়ার সময় বস্তুটির উপর এটা বলা হয় মন্দন। কেউ কেউ আবার ঋণাত্মক ত্বরণও বলে। সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ঋণাত্মক ত্বরণ বলে, এটাও বলে অনেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। কারণ এই যে কোভিড-19 খুব প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে সহসা একদম প্রয়োজনের ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোবে না। কেমন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।